হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত আছেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন জেসমিনা হোসেন জুই। পুরো অনুষ্ঠান জুড়েই জুই আপু আমাদের সাথে থাকবেন এবং তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানবো। তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা জুই আপুর কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই জুই আপুর কাছে। কেমন আছেন আপা? ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। মাশাআল্লাহ, আপনাকে দেখতে অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তো অনেক কিছুর সাথে যুক্ত। তো বর্তমানে কোন প্রতিষ্ঠানের সাথে আছেন এবং কি নিয়ে ব্যস্ততা চলছে? আপু, আমি হচ্ছি নকশিকাঁথা ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা পরিচালক। তো নকশিকাঁথাকে নিয়েই আমি এখন বেশি সময় কাটাচ্ছি। এছাড়া আমি এনএসডি এর অ্যাসেসর হিসাবে কাজ করছি এবং কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং অ্যাসেসর হিসাবে কাজ করছি। অর্থাৎ হস্তশিল্পের জগতে রান্না, পার্লার, হস্তকুটির শিল্প এইসব নিয়েই আমি এখন কাজ করছি। অনেক ব্যস্তময় সময় যাচ্ছে। তো এই সময় মানে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করছেন? আসলে কি, আমি যখন একটা পরিকল্পনা করি যে এই কাজটা আমি করব, তো আমার নিশ্চয়ই আগের প্রস্তুতি থাকে। সেই অনুযায়ী আমি নিজেকে প্রিপেয়ার করি এবং আমার কাজগুলিকে সুন্দরভাবে চালায় নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড কি কি আছে? আমাদের এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য যদি আপনি জানতে চান, পিছিয়ে পড়া নারী সমাজকে সামনে নিয়ে আসার জন্য যা যা করা দরকার আমরা সবই করি। হ্যাঁ, সেখান থেকে শিক্ষিত, অশিক্ষিত, মানে সব শ্রেণীর নারীদেরকে তুলে নিয়ে আমরা একই প্ল্যাটফর্মে রাখার চেষ্টা করছেন। সেটাই করি এবং তাদেরকে আমরা ব্লগ, বাটিক, পার্লার, রান্না, পাটের কাজ, হস্তশিল্পের হ্যান্ড প্রিন্ট, ব্রাশ প্রিন্ট, তারপর লুম বেডিং এর গয়না, ম্যাক্রামের কাজ সব আমরা এখানে। আপনাদের প্রশিক্ষক কজন আছেন? আমাদের এই 12-13 জনের মতো ট্রেনার আমাদের সাথে। এটা অনেক বৃহৎ আকারে হচ্ছে। আমরা শাখা প্রশাখা আছে নাকি? জি, আমার বিভিন্ন জায়গায় সারা 64টা জেলাতেই আমাদের সভানেত্রীরা কাজ করতেছেন। আর ঢাকাতে তো আমি করছি। আর এছাড়া 64টা জেলায় আমাদের যারা সভানেত্রী থাকে তারা তাদের মতো করে আয়োজন করে আমরা সেখানে, যেমন হবিগঞ্জে কাজ চলতেছে, সিলেটে কাজ চলতেছে, সারা বাংলাদেশেই মোটামুটি আমার কাজগুলি চলতেছে। আচ্ছা, মূলত হস্তশিল্প নিয়ে আপনার কাজ। হ্যাঁ, আর আমার সিগনেচার আছে। হ্যাঁ, আমি তো নিজে একজন শেফ, সুতরাং কুকিং নিয়ে তো আমি অনেক দিন ধরে কাজ করতেছি। লেভেল 4 পাস করছি যখন, অ্যাসেসর পার্ট কি অনেকে জানেই না, তখন আমরা অ্যাসেসর পার্ট করেছি বা কাজ করতেছি। আর এছাড়াও এনএসডিএ থেকে লেভেল 3 করা, বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন করা, বেকিং করা, ফুড অ্যান্ড বেভারেজ করা, ডোমেস্টিক ফুড প্রিজার্ভেশন করা, ফুডের সার্ভিসিং করা, অর্থাৎ এই সেক্টরে যত এ টু জেড আপনি নলেজ রেখেছেন প্রশিক্ষণের মাধ্যমে। দর্শক, আসলে শুধু কাজ করলেই হবে না, আপা যেটা করেছেন, নিজে আগে প্রশিক্ষিত হয়েছেন, তারপরে কিন্তু তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। উনি পুরা মানে কি বলবো, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই তিনটা সমন্বয়ে কিন্তু একজন দক্ষ মানুষ হওয়া যায়। সো উনি কিন্তু নলেজ গ্যাদার করেছেন, উনি স্কিলড হয়েছেন, আর ওনার তো অ্যাটিটিউড তো আছেই ভালো। সো এই তিনটা নিয়ে উনি কিন্তু অনেক সুন্দর করে ওনার নকশিকাঁথা যে ফাউন্ডেশন আছে সেটা পুরো 64টা জেলায় শাখা করেছেন এবং উদ্যমের সাথে উনি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন। তাদেরকে উদ্যোক্তা তৈরি করছেন এবং তাদেরকে একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছেন এবং তারা কিন্তু আবার নিজেরা উদ্যোক্তা হচ্ছেন। সো এটা আসলে অনেক বড় পরিসরে কাজ। এটার জন্য অনেক মেধা, জ্ঞান, সময় দরকার। সেই কথাটাই বলছি যে আপনি সময়গুলো কিভাবে ম্যানেজ করছেন? সময়গুলি আসলে আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করি। হ্যাঁ, যে আমার একটার পর একটা কাজ বা কখন কি কাজ বা দিনগুলিকে ভাগ করে নেই যে সপ্তাহের কোন দিন আমি কি কাজ করব, কারণ ফাঁকে ফাঁকে আমি শুটিংও করি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় শুটিং করি। তারপরে হচ্ছে বিভিন্ন নিজে ফেসবুকে বিভিন্ন কাজ আপলোড করি। তো এরকম সময় ভাগ করে নিয়ে আমার পূর্ব প্রস্তুতি অনুযায়ী কাজগুলি সুন্দরভাবে পরিচালিত হয়। তাছাড়া আমার ফাউন্ডেশনে তো আমি একা না, আমাদের কমিটিতে 11 জন আছে, এক একজনের এক এক কাজ বা সেক্টর, সভানেত্রীর এক কাজ, কোষাধ্যক্ষের এক কাজ, সম্পাদকের এক কাজ, সুতরাং সবাই মিলেমিশে একটা সংগঠন। না, তা তো অবশ্যই। একটা সংগঠনে তো অনেকগুলো প্রতিভা থাকে, তারা এক এক পদে থাকেন এবং সেই প্রতিভা অনুযায়ী তারা কাজও করেন। তো আপনার এই যে জার্নিটা, মানে সবাই তো বলছে যে আপনি একজন সফল নারী, সফল উদ্যোক্তা, সফল প্রতিষ্ঠাতা, বাট এই যে জার্নিটা কিন্তু এত সহজ ছিল না। তো এটা কিভাবে
এই কি কি চ্যালেঞ্জ ছিল এবং সেগুলো কিভাবে মোকাবেলা করে আজকে একজন সফল মানুষ হয়েছেন আপনি? ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন করছেন আপু। আসলে কি, মানুষ যখন সফল হয় তার পিছনে কিন্তু অনেক কষ্ট, অনেক গ্লানি বা অনেক কিছু থাকে যেগুলি সে ওভারকাম করতে পারলেই সফলতার সিঁড়িতে উঠতে পারে। তো সফলতার সিঁড়িতে কিন্তু হুট করে উঠা যায় না। হ্যাঁ, অনেকে আছে যে অনেক বছর থাকার পরেও সে কিন্তু সিঁড়িটার নাগাল পায় না। তো কিছু ভালো মানুষ, ভালো বন্ধু, শুভাকাঙ্ক্ষী তারা থাকে, হ্যাঁ, যে তারা সাপোর্ট করে বা ওই সময়টায়, পড়ে যাওয়ার সময়টাতে। তো আমি 2003 থেকে এই লাইনে একদম প্রফেশনালি কাজ শুরু করি। আজকে 2025, প্রায় 20 থেকে 21 বছর। অর্থাৎ আমার সন্তানের থেকেও আমার সংগঠন বড়, কারণ সন্তান মাত্র 18 বছরে পা দিয়েছে। তার মানে আমার সংগঠন হচ্ছে আমার বড় সন্তান। হ্যাঁ, তো এখন আমার এই সংগঠনে কাজ করার জন্য আমি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, নানান ভাবে বাধার সম্মুখীন হয়েছি। হ্যাঁ, কিন্তু আমি কখনোই আমার যে ট্র্যাক বা আমার যে চিন্তা যে আমি এই লাইনে চলবো, সেটা থেকে কখনো পিছপা হইনি এবং অনেক বাধার সম্মুখীন হয়েছি। কিছু কিছু বাধা আপনিও জানেন পার্সোনালি, যে নানান ভাবে বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু সর্বোপরি আমি উঠে দাঁড়িয়েছি। যেমন ঢাকায় এবার আমি এসটিপি দিয়েছি, এনএসডি এর অনুমোদন ক্রমে, সেটা 30 সাল পর্যন্ত আমরা অনুমোদন পেয়েছি সরকারিভাবে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আশা করি যে এইভাবেই চলবো আর কি। অনেকে ভাবে ব্যবসা মানে শুধু টাকা, আপনার কাছে ব্যবসার আসল আনন্দ কোথায়? আমার কাছে ব্যবসার আনন্দ হচ্ছে আমি যে একটা ক্রিয়েটিভ পণ্য তৈরি করলাম, বা আমার সিগনেচার পণ্য হলো নকশি কাঁথা। হ্যাঁ, তো আমি যে নকশি কাঁথার ডিজাইন করা থেকে শুরু করে সুতা, কালার, তারপর আমার কাপড়, এগুলি যদি মানুষের মাঝখানে ছড়াই দিতে পারি, সেটা যদি অন্যরকম একটা ডিজাইন, যেমন আমি ঢাকার বাইরে যখন অবস্থান করছিলাম, তখন ওইখানকার শ্রীমঙ্গলের একজন ইউনো স্যার আমাকে বলছিল যে নকশি কাঁথার ভিতরে কি আমরা উপজাতিদের পুরা জীবনীটা আনতে পারি কিনা। সেটা আমি করে দেখিয়েছি। হ্যাঁ, যে হ্যাঁ, এটা সম্ভব, যে নৃতত্ত্ব গোষ্ঠীদের যে পুরা যে জীবন কাহিনীটা আমরা নকশি কাঁথার ভিতরে ফুটিয়ে তুলেছিলাম। তো আমার এই ধারণা যে একটা শিল্পকর্মের ভিতর দিয়া যদি আপনার সমাজের চিত্রগুলি ফুটে ওঠে, তো এটা একটু বিশাল ব্যাপার। আমি চেষ্টা করেছি এবং সফল হয়েছে। আপনি যখন বিজনেস শুরু করেন, তখন কি এটাকে ব্যবসা হিসেবে ভেবেছিলেন নাকি শখ থেকে যে উদ্যোগটা নেন আপনি? হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে, আমি বললাম 2003 সালে শুরু করছি, তখনও কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাই নাই। হ্যাঁ, তো তখন থেকে আমার মানে স্বপ্নটা আমার করছিল। তো তখন আমি স্টুডেন্ট ছিলাম। তো স্টুডেন্ট অবস্থায় তখন কিন্তু আমাদের এখন যে সমাজের কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, ওরা যতটা অগ্রগামী ছিল, আমরা কিন্তু পারিবারিক ভাবেও অতটা অগ্রগামী ছিলাম না। এটা করো না, ওটা করো না, ওখানে যাবে না, এটা যাবে না, হ্যাঁ এটা করো না, ছাদে উঠো না, হ্যাঁ, অনেক কিছু আমাদের প্রবলেম ছিল। তো সেখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি। হ্যাঁ, এবং প্রথমে শখ করেই শুরু করেছিলাম আপু, তারপরে এটা আস্তে আস্তে নেশা, তারপর পেশা। জি জি, এটা যদি না বলি তাহলে মিথ্যা বলা হবে। আপনার মতে উদ্যোক্তার আসল শক্তি কি টাকা নাকি ধৈর্য? আসল উদ্যোক্তার শক্তি হচ্ছে ধৈর্য, আর টাকা তো অবশ্যই লাগবে। টাকা না হইলে তো উদ্যোক্তা হইতে পারবে না, কিন্তু টাকার আগে হইলো ধৈর্য, টিকে থাকার যে মনোবল, সেটা আপনাকে থাকতে হবে। একজন বিজনেস যদি শুরু করতে চায়, কোনো উদ্যোগ যদি গ্রহণ করে এবং সেটা বাস্তবায়ন করতে চায়, সেক্ষেত্রে আসলে তার মূলধনটা কেমন হওয়া উচিত? এটা কি বিগ অ্যামাউন্টই হতে হবে? না না না, আপনি 5,000 থেকে শুরু করেন। যেমন এখন একটা ট্রেন্ড চলতেছে যে চুড়ি, হাতে বানানো চুড়ি, হ্যাঁ, এগুলি হাতে বানানো, বা এই যে আমাদের হাতে বানানো গয়না, তো এই যে এগুলি যে চলতেছে, এগুলি কিন্তু আপনি 5,000 দিয়েই শুরু করতে পারেন, আরো কম দিয়ে শুরু, আপনি 1,000 টাকা হলে এখন বিজনেস শুরু করতে পারেন। এটার জন্য বিগ অ্যামাউন্টের প্রয়োজন, মানে ইচ্ছা শক্তিটাই, হ্যাঁ, এবং আপনার পরিবেশ, আপনার যারা বন্ধু, তারা হতে হবে যে আপনাকে সাপোর্টিং রোল থাকতে, হ্যাঁ, সেরকম। তো বাজারে এত প্রতিযোগিতা, তবুও নিজের ব্র্যান্ড আলাদা রাখেন কিভাবে?
আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি এগুলি সবসময় বজায় থাকে, এবং আমরা নকশিকাঁথাকে বা আমাদের চুড়ি বা আমাদের কেক যেটাই আমরা করি না কেন সবসময় আমরা চাই এটা কোয়ালিটিটা মেনটেন করতে। কোয়ান্টিটি পরে, আগে আমরা কোয়ালিটিটা মেনটেন করতে চাই, যে যে কটাই বানাবো সে কটাই যেন একদম পারফেক্ট হয়, এর মধ্যে যেন কোনো ভেজাল না থাকে, এটা মেনটেন করে আমরা চলছি। আপনার কি মনে হয় যে অনলাইনে ব্যবসাটা সহজ না অফলাইনে? আসলে অনলাইনের কথা কি বলবো, এখন ব্যবসার নামে তো অনেক কিছু হচ্ছে, বা নিজের প্রেজেন্টেশনটাও অনেক কিছু হচ্ছে আপা। তো আমি চেষ্টা করি যে অনলাইনে বিজনেস করার জন্য নিজের সৃজনশীলতাকে বজায় রাখতে, নিজের সততা, নিজের মানে একজন নারী হিসাবে নিজেকে যতটা সম্মানিত জায়গায় রেখে ব্যবসাটাকে পরিচালনা করা। জি জি আপা, আমি ওই যে সাপের মতো খোলস ফেলে দিয়ে কাজ করার পক্ষপাতী নই আপা। আচ্ছা আচ্ছা। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা নকশিকাঁথা ফাউন্ডেশন, মানে আমাদের নকশিকাঁথা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অলরেডি 45,000 নারীকে, এটা ইত্তেফাকের একটা রিপোর্ট 2012 সালে, হ্যাঁ, তো এটা 2025, তো আমি 1 লাখ এবং হাতে কলমে কাজ শিখিয়েছি। তো আমার অনেক স্বপ্ন যে একদিন নকশিকাঁথা বিশাল একটা পরিসরে যাবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে যাবে, আরো অনেক নারী, পিছিয়ে পড়া অনেক নারী তারা সামনের দিকে আগাবে। আমার দেখা দেখি অনেকে পার্লার খুলেছে, অনেকে শোরুম খুলেছে, অনেকে, আমি মেলার বিজনেস করি, তারা ছোট ছোট স্টল নিয়ে বসেন। তো এরকম আরো আগায় আসবে, এটা আমার বিশ্বাস। আপনার স্বপ্নগুলো সত্যি হোক, পূরণ হোক, এবং আমরা যেন ইনভিটেশন পাই, তাই না দর্শক? আপু আমাদেরকে ইনভাইট করবেন আমাদের দৈনিক কালের সমাজ এবং 21সংবাদ.com এর দর্শকদের আগের থেকে আপু দাওয়াত দিয়ে রাখবেন, দিবেন না আপু? ইনশাআল্লাহ। আপু আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো, নিজের কথাগুলি বললাম, নিজের স্বপ্নের কথাগুলি বললাম, নিজের যেগুলি আমি না বলা কথাগুলা, হ্যাঁ, কষ্টের কথাগুলা, একটা প্ল্যাটফর্ম বলার। তবে আমার এই জন্য ভালো লাগতেছে হাসিনা আপু যে আপনি কিন্তু আমার একটা সংগ্রামের সাথী ছিলেন, দেখেছেন অন্তত যে নিজেকে কিভাবে আমি, না আপনাদের হচ্ছে শ্রীমঙ্গলে একটা ওয়ার্কশপ ছিল, ওই যে হচ্ছে ওনার নাম হচ্ছে ওই আপুটার নামটা কি, একটু কেটে দেন, হ্যাঁ ভুলে যাই, মিতালি দাস। হ্যাঁ, মিতালি দাসের একটা ওয়ার্কশপে ওইখানে আপনি ওনার সাথে ছিলেন এবং তখনই পরিচয় হয়েছিল আপনার সাথে। তো আপা অনেক ধন্যবাদ, আপনি এসেছেন, আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে।